তো আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে জানব। দেখো, কোষীয় অঙ্গাণু পড়ার আগে আমরা একটু কোষ প্রাচীর পড়ি। আগের কাছে আমরা পড়েছিলাম যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এখন আমরা এটার গঠন এবং কার্যকারিতা সম্পর্কে পড়ব। দেখো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। ভাই, এই অনন্য মানে কি? অনন্য মানে হচ্ছে ইউনিক। ইউনিক ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই কারণে এটা ইউনিক। দেখো, প্রাচীর প্রাচীর মানে কি? প্রাচীর মানে হচ্ছে ওয়াল। এখন ওয়াল কি জীবিত হয় নাকি মৃত হয়? অবশ্যই মৃত হয়। ওয়াল কি শক্ত হয় নাকি নরম হয়? অবশ্যই শক্ত হয়। তো কোষ প্রাচীরে এই ওয়ালের বৈশিষ্ট্যগুলো থাকবে। দেখো, আমরা পড়ি। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। বললাম অবশ্যই মৃত হবে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, তারপর পেকটিন, সুবেরিন এগুলো থাকে। এটা মুখস্থ রাখার জন্য একটা ছন্দ আছে, আমি বলি লিপেশু থাকে। লি পেশু। লিতে কি? লিতে হচ্ছে লিগনিন, পিতে হচ্ছে পেকটিন এবং সুতে হচ্ছে সুবেরিন। অর্থাৎ এই রাসায়নিক গঠনগুলা কোষ প্রাচীর কিরকম শক্ত করছে, কিভাবে গঠিত হচ্ছে একটু পরে আমরা দেখব। দেখো, এটা পড়ছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড থাকে। এখন বলতে পারো যে আমি একটু আগে বললাম যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য। তো এটা শুধুমাত্র কোষ প্রাচীর উদ্ভিদ কোষই থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার কেন কোষ প্রাচীর থাকবে? দেখো, ব্যাকটেরিয়া কিন্তু কোনো প্রাণী না, এটা একটা প্রোক্যারিওটিক অর্গানিজম। তোমরা পড়ছো, মনের অন্তর্গত। তো দেখো, ব্যাকটেরিয়ার ভিতরে পানি থাকে, কিন্তু একটু কম ঘন থাকে। এর বাইরে যদি এরকম পানি থাকে, তখন যেটা হয়, এই পানিগুলা ব্যাপনের মাধ্যমে অথবা অসমোসিসের মাধ্যমে, অভিস্রবণের মাধ্যমে, অসমোসিস অভিস্রবণের মাধ্যমে ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে গেলে ব্যাকটেরিয়াটা ফেটে যাবে, অর্থাৎ মারা যাবে। এই অসমোসিস যাতে না হয়, এই কারণে ব্যাকটেরিয়া হালকা একটু শক্ত কোষ প্রাচীর ডেভেলপ করে। আশা করি বুঝতে পেরেছো যে কেন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে। এখানে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এখানে টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড থাকে, পেপটিডোগ্লাইকান থাকে। এগুলো পরে পড়বা তোমরা। এখন জাস্ট মুখস্থ রাখবা যে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এরপর ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন দিয়ে গঠিত। কাইটিনও একটা পলিস্যাকারাইড, এটাও তোমরা পরে জানবা। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। একটু চিত্রটা দেখো, একটু পরে লাগবে। এই দেখো কোষ প্রাচীর, এই যে প্রাচীরটা, প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে অনুপ্রস্থচ্ছেদ। এই দেখো, একটা মধ্যপর্দা থাকে, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর একটা প্রাথমিক প্রাচীর হয়। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর উপর এই লিপেশু জমা হয়। লিপেশু জমা হয়ে ক্রমাগত সেকেন্ডারি প্রাচীর তৈরি করে বা গৌণ প্রাচীর তৈরি করে। তো এরকমভাবে জমা হয়ে আস্তে আস্তে কোষ প্রাচীরটা মোটা হয়, ওয়ালের মতো শক্ত হয়। দেখো, আমরা এখন গঠনটা পড়ি। কোষ প্রাচীরের গঠন। প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট। চিত্র দেখলাম, আমি এঁকে দিই। দেখো, এটা হচ্ছে মধ্যপর্দা, এরপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা হয় এক স্তর বিশিষ্ট। পরবর্তীতে দেখো, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর তৈরি করে। দেখো, এটা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর। তারপর এই যে রাসায়নিক পদার্থ আসতে থাকবে, রাসায়নিক পদার্থ আসতে থাকবে, আসে এরকম 1, 2, 3। এই যে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। এই যে এখানে এরকম 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর তৈরি করবে। এবং এই গৌণ প্রাচীরের কারণেই কিন্তু উদ্ভিদে কাঠ হয়। বলে না যে লিগনিন, কাঠের মেইন উপাদান হচ্ছে লিগনিন। বুঝছো? তো এরকমভাবে দেখো, এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে প্রাথমিক প্রাচীর 1 স্তর বিশিষ্ট, গৌণ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এদের আশা করি বুঝতে পেরেছ। এই প্রাচীর মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে। কিভাবে? দেখো, এই যে গৌণ প্রাচীর সৃষ্টি হলো, তো মাঝে মাঝে দেখা যায় এই অংশটায় রাসায়নিক পদার্থ জমা হয়নি। এই দেখো, এখানেও গৌণ প্রাচীর হয়েছে,
কিন্তু মাঝখানে রাসায়নিক পদার্থ জমা হয়নি, একটা ফাঁকা গহ্বরের মতো হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় পিট। পিট পিট বাংলাতে বলা হয় কূপ। কূপ মানে কি, গর্তর মতো একটা জায়গা, পিট বা কূপ। এখন এই জিনিসটা এই সাইডেও হতে পারে, দেখো এই সাইডেও একটা গৌণ প্রাচীর হলো, এরকম হতে পারে। তো এই সাইডেও কিন্তু একটা পিট হলো। তো যখন এরকম দুইটা পিট একসাথে হবে, এই জিনিসটাকে বলা হয় পিট পেয়ার। বুঝছো পিট পেয়ার কেন দরকার, এটা একটু পরে কাজে লাগবে। এরকম জিনিসটাকে বলা হয় পিট পেয়ার। আর এই যে পর্দাটা ছিল, মানে মাঝখানে যে পর্দা থাকে, এটাকে বলা হয় পিট মেমব্রেন। মেমব্রেন, এই মেমব্রেন বাংলায় কিন্তু পর্দা। তো এটি কেন বোঝালাম একটু পরে দেখবা। দেখো এর প্রাচীরে মাঝে মধ্যে ছিদ্র থাকে, যাকে কূপ বলে। এই যেটা হচ্ছে কূপ বা পিট। দেখো কাজ অবশ্যই আমি বলছিলাম যে একটা ওয়ালের মতো কোষ প্রাচীর, তো অবশ্যই কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করবে। দৃঢ়তা প্রদান করা মানে কি, দেখো এটা একটা শক্ত, ধরো একটা কোষ, নরম কোষ, তো এটা তুমি চাপ দিলে বিভিন্ন আকার আকৃতি হয়ে যাবে। বাট যখন একটা শক্ত কোষ থাকবে এবং এর উপর একটা কি এরকম প্রাচীর থাকবে, তখন কিন্তু চাপ দিলেও বা একটু মানে চাপে পড়লেও এটার আকৃতি পরিবর্তন হবে না। এই কারণে বলা হচ্ছে যে কোষের আকার ও আকৃতি বজায় রাখে। বুঝছো আশা করি শক্ত জিনিসটা। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা অণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। আমি একটু পড়াচ্ছিলাম, দেখো এই দেখো পিট, এই যে এই সাইডে একটা কোষ, এই সাইডে একটা কোষ। তো এরকম যখন পিট পেয়ার থাকে, তো পিট পেয়ারের মধ্যে একটা এই কোষ এবং এই কোষের মাঝখানে একটা আণুবীক্ষণিক সংযোগ তৈরি হয়। এই জিনিসটা কেবল হয় প্লাজমোডেজমাটা। দেখো প্লাজমা, এটা পরে আমরা পড়বো প্লাজমা জিনিসটা কি। প্লাজমা বা প্লাজম মানে হচ্ছে তরল থকথকে পদার্থ। প্রোটোপ্লাজমকে বোঝানো হচ্ছে এখানে প্লাজমা দ্বারা। এই সাইডে একটা প্রোটোপ্লাজম আছে, এই সাইডে আর একটা প্রোটোপ্লাজম আছে। তো দুইটার প্রোটোপ্লাজমের মধ্যে যে সংযোগটা থাকবে, এটাকেই বলা হবে কি প্লাজমো ডেজমাটা অণুবীক্ষণিক নালী। এই যে ডেজমা, ডেজমা শব্দের অর্থ হচ্ছে সংযোগ। বুঝছো, দেখো পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। তো এই প্লাজমোডেজমাটার মাধ্যমে যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, যেমন ধরো খনিজ লবণ, তারপর কোষ রস, এগুলো পরিবহন হয়। বুঝছো আশা করি। আর চলাচল নিয়ন্ত্রণ কিভাবে, এই যে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে, প্লাজমোডেজমাটার মাধ্যমে। মেমব্রেন তৈরি হয়, পিট পেয়ার তৈরি হয়, পিট পেয়ারের মাধ্যমে প্লাজমোডেজমাটা তৈরি হয়, সেখান থেকে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এখানে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে পড়ব। দেখো প্রোটোপ্লাজম, আমরা মাত্রই বললাম যে প্লাজম মানে কি। প্লাজম মানে হচ্ছে, লিখে দিই, তরল থকথকে। তরল থকথকে, থকথকে মানে কি আঠালো, জেলির মতো, জেলির মতো। বুঝছো, তো প্লাজম শব্দের অর্থ হচ্ছে তরল থকথকে জেলির মতো পদার্থ। তো প্রোটোপ্লাজম মানে কি, প্রোটো মানে হচ্ছে কি প্রাণ, যেটার প্রাণ আছে। তো কোষের ভেতরে ধরো একটা কোষ, এই কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, এদিকে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই সবগুলাকে একত্রে প্রোটোপ্লাজম বলে। কিভাবে, এই দেখো কোষ ঝিল্লি নিজেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। কেন, কারণ প্রত্যেকটা এক একটা সজীব উপাদান। তো যেখানে সজীব উপাদান থাকবে এবং তরল থকথকে জেলির মতো হবে, তাকে প্রোটোপ্লাজম বলা হবে। দেখো কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, ভাই তরল থকথকে জেলি, জেলি কি পুরো স্বচ্ছ, পানি হচ্ছে একটা স্বচ্ছ পদার্থ, বাট জেলি কি পুরো স্বচ্ছ, জেলি হচ্ছে একটা অর্ধস্বচ্ছ পদার্থ। অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। মাত্রই বোঝালাম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কেন, দেখো কোষ ঝিল্লি নিজেও কিন্তু থকথকে একটু আঠালো টাইপের, এই কারণে কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। দেখো একটা চিত্রের মাধ্যমে সব কিছু বোঝানো হয়ে গেছে। এই যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সম্পূর্ণটাকেই বলা হবে প্রোটোপ্লাজম। এখানে যদি কোষ প্রাচীর থাকতো, ধরো একটা প্রাচীর আছে কোষ প্রাচীর, এটা কিন্তু আবার প্রোটোপ্লাজমের অংশ না। কেন, কারণ কোষ প্রাচীর একটা মৃত বস্তু, শক্ত ওয়ালের মতো, এই কারণে এটা প্রোটোপ্লাজমের অংশ না।
আশা করি প্রোটোপ্লাজম কি বুঝতে পেরেছো এবং সংজ্ঞাটা এটা দিবা। কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো যে বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে কোষ ঝিল্লি। দেখো ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে হচ্ছে পর্দা, বুঝছো? পর্দা বা আবরণ। এই ঝিল্লি ইংরেজি হচ্ছে লেমা। লেমা লেমা মানে হচ্ছে পর্দা বা আবরণ। আর কোষ ঝিল্লি মানে কি? প্লাজমা লেমা। অর্থাৎ কোষের উপাদানগুলা যে ঝিল্লির মধ্যে আবদ্ধ থাকে তাকেই বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। তো তোমাদের বইয়ে ইন্টারমিডিয়েট অথবা এসএসসি যত বই আছে সবগুলোর মধ্যে দেখবা যে এই কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট সব ক্ষেত্রেই। ঠিক আছে, তো আমরা একটু দেখি। দেখো প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। আমরা একটু আগে পড়েছি যে মেমব্রেন শব্দের অর্থ কি? ঝিল্লি বা পর্দা। অর্থাৎ এই যে কোষ, এই কোষ নিউক্লিয়াস, এই ঝিল্লিটাকে বলা হচ্ছে প্লাজমা লেমা। এটাও কিন্তু থকথকে অনেকটা কি আঠালো পদার্থ। ঠিক আছে, আর এটা অবশ্যই দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট। তো মনে রাখবা যত প্রকার দ্বিস্তর বিশিষ্ট আবরণী আছে সবগুলাই লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপো মানে কি? লিপো হচ্ছে লিপিড। লিপিড আর প্রোটিন তো চিনোই। লিপিড মানে কি? লিপিড মানে হচ্ছে তেল বা চর্বি। লিপিড আলাদা একটা টপিক, এটা তোমরা পরে জানবা। বাট আপাতত খেয়াল রাখবা যে লিপিড মানে হচ্ছে তেল বা চর্বি। তো যত প্রকার দ্বিস্তর বিশিষ্ট আবরণী আছে সবগুলোই লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এটা একটু খেয়াল রাখবা, কাজে লাগবে। দেখো কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। দেখো এটা একটা জৈবিক পদার্থ এবং থকথকে পদার্থ, নরম। তো এটা এরকম চাপে পড়লে ভাঁজ থাকে এরকম। এই যে এই ভাঁজগুলাকে বলা হয় মাইক্রোভিলাই। ভিলাই মানে ভাঁজ, বুঝছো? আর যেহেতু অনেক ছোট, কোষ তো নিজে অনেক ছোট, এই কারণে এটাকে বলা হয় কি মাইক্রোভিলাই। মাইক্রো মানে ছোট, বুঝছো? তো এইগুলো আমরা পড়ে ফেললাম। এই দেখো আমি একটু আগে বোঝালাম লিপোপ্রোটিন থেকে। লিপোপ্রোটিন মানে কি? লিপিড থাকবে এবং প্রোটিন থাকবে। এই যে প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, বুঝছো? আর কোষ ঝিল্লি অবশ্যই বৈষম্যভেদ্য। আমরা একটু আগের ক্লাসে পড়েছিলাম বৈষম্যভেদ্য মানে কি, যে বৈষম্য করে পদার্থ নিবে। তার যে পদার্থ দরকার সেটা অন্য কোষ থেকে নিবে, কিন্তু সব পদার্থ সে প্রবেশ করতে দিবে না। এটাকে বলা হয় বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য, বুঝছো? বৈষম্যভেদ্য ইংরেজি হচ্ছে সেমি পারমিয়েবল। পারমিয়েবল মানে, পারমিয়েবল মানে হচ্ছে ভেদ্য। আর যেহেতু এটা সব কিছুকে ভেদ করতে দেয় না, এই কারণে এটাকে বলা হয় সেমি পারমিয়েবল, বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য, যেটাই বলো না কেন। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছ। বৈষম্যভেদ্য, এই বৈষম্যভেদ্য পর্দার মাধ্যমে কোনো কিছু প্রবেশ করতে হলে অবশ্যই অভিস্রবণের মাধ্যমে প্রবেশ করতে হবে। অভিস্রবণী একটু আগে বুঝাইছিলাম, ইংরেজি হচ্ছে অসমোসিস। অসমোসিস বা অভিস্রবণ মানে কি? মানে হচ্ছে ধরো এটা একটা ঘন পদার্থ, ঘন, এটা হচ্ছে হালকা। তো সবসময় অভিস্রবণে হালকা থেকে ঘন মাধ্যমে পদার্থ পরিবহন হবে। তো যখন কোষটা শুকনো অবস্থায় থাকে, ধরো তার একটু কোষের ঘাটতি আছে, তখন কি করবে? অন্য একটা মানে কোষ, যেটা পর্যাপ্ত পরিমাণ কোষরস আছে, সেটা থেকে সে কোষরস ধারণ করবে। কিভাবে? অসমোসিস বা অভিস্রবণের মাধ্যমে। আর যখন এটা শুকনা থাকবে তখন কিন্তু কি ঘন থাকবে। আর এটার মধ্যে ধরো বেশি পানি আছে, হালকা থাকবে। এই কোষ থেকে এই কোষে অসমোসিসের মাধ্যমে পানি, খনিজ লবণ বা যে পদার্থ তার প্রয়োজন সেটা সে পরিবহন করবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আর পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। ধরো এই যে কোষ, এই কোষ থেকে তো অসমোসিসের মাধ্যমে পদার্থ পরিবহন করতে পারে। এখন যদি এই কোষের নিউক্লিয়াস এই কোষে চলে যায় তাহলে তো আর এই কোষটাই মারা যাবে, কোষ থাকলো না। এই কারণে এই পর্দাটা এই একটা কোষ এবং আরেকটা কোষকে সেপারেট করে রাখে। আশা করি এটা বুঝতে পারছো, এটা কমন সেন্স আর কি। এই চিত্রটা একটু আঁকতে পারো সিম্পলভাবে, এইভাবে এঁকে দিবা। ঠিক আছে, বায়োলজিতে যে কোনো জায়গায় চিত্র দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই চিত্র দিতে হবে। এখন আমরা মূল টপিকে আসি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বোঝার আগে সাইটোপ্লাজম জিনিসটা কি? দেখো আমরা এটাকে পড়েছিলাম যে এটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, সম্পূর্ণটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আর এই দেখছো এই যে থকথকে জেলির মতো পদার্থ, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া,
প্লাস্টিড, রাইবোজোম, এই সবগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সহজ কথায় প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যা থাকে তাই সাইটোপ্লাজম। বুঝছো? আর আরেকটা কথা মুখস্থ রাখতে পারো, দেখো আমরা একটু আগে পড়ছি যে প্লাজম মানে কি, প্লাজম, প্লাজমিক, প্লাজম মানে হচ্ছে তরল থকথকে জেলির মতো পদার্থ। দেখো এটাও কিন্তু তরল থকথকে জেলির মতো পদার্থ। সহজ ভাষায় কোষের প্লাজমকে সাইটোপ্লাজম বলে। ঠিক আছে, দেখো এখন আমরা অঙ্গাণুগুলো দেখবো। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস কেন্দ্রিকা সরিয়ে নিলে জেলির মতো বস্তুতে থেকে যায়, তাকে সাইটোপ্লাজম বলে। এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এনে বিভিন্ন অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুর কাজগুলো আলাদা হলেও এগুলা পরস্পরকে সাহায্য করে আর কি। তো এগুলো আমরা একটু পরেই দেখবো সেপারেটলি। এখানে এই যে অঙ্গাণুগুলো থাকে, এখানে কিছু কিছু আছে ধরো এরকম ঝিল্লিবদ্ধ, মানে নিজস্ব আবরণ আছে। আবার কিছু কিছু আছে ধরো ঝিল্লিবিহীন, কোনো ঝিল্লি নাই। তো এই ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো তোমাদের এটাও খেয়াল রাখতে হবে, কেন পরীক্ষা আসতে পারে যে কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এরকমভাবে আসে অপশন, এমসিকিউ আসে। ঠিক আছে, দেখো একটা ছন্দ আছে, মা এর পাগল ভাই। দেখো মাতে মনে রাখবা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো প্রত্যেকটা অঙ্গাণু। এরতে মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাতে মনে রাখবা পার অক্সিজম, পার অক্সিজম। পার অক্সিজম একটা অঙ্গাণু, কিন্তু এটা তোমাদের এসএসসিতে নাই, বুঝছো? আর গতে হচ্ছে কি গোলগি বডি, এটা আমরা পড়ব, গোলগি বডি। আর লতে হচ্ছে লাইসোজোম, এটা আমরা একটু প্রথম ক্লাসে ধারণা পেয়েছিলাম, এখন বিস্তারিত পড়ব। আর ভাইতে হচ্ছে ভ্যাকিউল, ভ্যাকিউল সম্পর্কে তোমরা পরবর্তীতে পড়বা ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, তো এখান থেকে কোনটা সাইটোপ্লাজমীয়, মানে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ঝিল্লিবদ্ধ এবং কোনটা ঝিল্লিবদ্ধ নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, এমসিকিউতে আসে। আর আমরা যেহেতু ঝিল্লিবদ্ধগুলো মুখস্থ করে ফেলছি, তো ঝিল্লিবিহীনগুলো আমরা অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবো। দেখো মাইটোকন্ড্রিয়া, তো এটা আমি একটু স্টার্ট দিই, কারণ এটা খুবই মানে ইম্পর্টেন্ট। ধরো এটা আমি 5 স্টার দিলাম, 5 স্টার। কেন? কারণ তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমাম আসবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট থেকে, বুঝছো? তো মাইটোকন্ড্রিয়া অবশ্যই অবশ্যই সৃজনশীলের জন্য পড়তে হবে। তো আমরা শুরু করি। দেখো মাইটোকন্ড্রিয়া, এই অঙ্গাণুটি 1886 সালে রিচার্ড অল্টম্যান আবিষ্কার করেন, বুঝছো? আগের বইটা ভুল ছিল, বলা ছিল যে বিজ্ঞানী ব্যান্ডা আবিষ্কার করেন। বিজ্ঞানী ব্যান্ডা আসলে নামকরণ করেন, কিন্তু বিজ্ঞানী অল্টম্যান আবিষ্কার করেন, বুঝছো? তো অল্টম্যান এটার নাম দেন হচ্ছে বায়োব্লাস্ট, সরি অল্টম্যান নাম দেন মানে বায়োব্লাস্ট নাম দেন, আবিষ্কার করেন বিজ্ঞানী কলিকার। এটা একটু খেয়াল রাখবা। তো বায়োব্লাস্ট কেন নাম দিয়েছেন? দেখো 1886 সাল, ওই সময় কিন্তু খুব ভালো বা অ্যাডভান্সড কোনো মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয় নাই, সিম্পল সিম্পল মাইক্রোস্কোপ। তো ওনারা কিন্তু আমরা যখন মানে ক্লিয়ারলি দেখতে পাই এখন, ওনারা কিন্তু ওইরকম দেখতে পেয়েছিলেন না, বুঝছো? এই কারণে নাম দিয়েছেন বায়োব্লাস্ট। দেখো বায়ো, বায়ো মানে কি? বায়ো মানে হচ্ছে জীবন, জীবন। আর ব্লাস্ট মানে কি? ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে অঙ্কুর। তোমরা অবশ্যই অঙ্কুর চিনো। অঙ্কুর মানে কি? অঙ্কুর হচ্ছে যে ছোট বা প্রাথমিক জিনিস থেকে বড় কিছু তৈরি হয়। যেমন মানুষের ক্ষেত্রে আমি যদি বলি ভ্রূণ, এটা একটা অঙ্কুর, ভ্রূণ থেকে বড় মানুষ তৈরি হয়। উদ্ভিদের বীজ, এটা একটা অঙ্কুর, বীজ থেকে বড় উদ্ভিদ তৈরি হয়। তো উনি যখন দেখলেন যে কোষ, সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন মাইটোকন্ড্রিয়া আছে, ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া এর নিজস্ব ডিএনএ আছে, মানে কোষের যে ডিএনএ তার সাথে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ মিলে না, নিজস্ব ডিএনএ আছে। এই নিজস্ব ডিএনএ থাকার ফলে সে আলাদা করে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। মানে কোষ যেমন নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, মাইটোকন্ড্রিয়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অন্যান্য কোষ অঙ্গাণু কিন্তু পারে না। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তো উনি যখন দেখলেন যে এই একটা জিনিস থেকে আরেকটা অঙ্কুর তৈরি হচ্ছে, অর্থাৎ আরেকটা সেম টু সেম জিনিস তৈরি হচ্ছে, এই কারণে উনি এই নাম দিলেন বায়োব্লাস্ট।
বুঝছো? তো পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা আসলেন, বিজ্ঞানী কার্ল বেন্ডা 1898 সালে, আরেকটু পরে। তো ওনার সময় মাইক্রোস্কোপটা আরেকটু ডেভেলপ হচ্ছিল। তখন তিনি এরকম দেখলেন। দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা যদি আমি আঁকি অনেকটা এরকম হয়। সিম্পল করে আঁকলাম, পরে ভালো করে আঁকবো। এরকম হয়, এরকম দানা দানা থাকে। উনি যখন এটা দেখলেন, উনি মনে করলেন যে দেখো, দেখা যায় না এটা কি, পেঁচানো সুতার মতো দেখা যায় অনেকটা, একটু দূর থেকে দেখলে পেঁচানো সুতার মতো। আবার এই সুতার মধ্যে দানা দানা অংশ আছে। উনি যখন দেখলেন এটা সুতার মতো আবার পেঁচানো অংশ আছে, এই কারণে নাম দিলেন মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটো শব্দের অর্থ হচ্ছে সুতা, এগুলা গ্রিক শব্দ। মাইটো আর কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন কন্ড্রিয়ন মানে হচ্ছে দানা। বুঝছো? পেঁচানো সুতা, তার মধ্যে দানা দানা। এই কারণে বিজ্ঞানী বেন্ডা নামকরণ করেন বায়োগ্লাস থেকে মাইটোকন্ড্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এগুলো আমরা পড়াবো, এগুলো হচ্ছে অক্সিজেন। আহ, দেখো এটা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি বা পর্দা দিয়ে ঘেরা। দেখো এই যে একটা স্তর, এটা হচ্ছে বাইরের স্তর। আর ভিতরের স্তরটা দেখো ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে, এটা হচ্ছে ভিতরের স্তর। বুঝছো? বাইরের স্তর ভিতরের স্তর, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি বা পর্দা দিয়ে ঘেরা। আর এই যে ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি এগুলো আমরা পরে পড়বো। ভাজা অংশগুলোকে বলা হয় ক্রিস্টি, আর দানা দানাগুলোকে বলা হয় অক্সিজম। দেখো ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যাকে ক্রিস্টি বলে। ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে, ক্রিস্টি বলা হচ্ছে এটাকে। আর এই বৃন্তযুক্ত, অর্থাৎ এগুলো বোটা বোটা থাকে, এরকম দানা দানা এবং বোটা থাকে, এই কারণে এগুলোকে বলা হয় অক্সিজোম। দেখো অক্সিজোম অনেকটা অক্সিজেনের সাথে মিল আছে না? কেন এটার নাম অক্সিজোম হলো? মাইটোকন্ড্রিয়া মূলত একটা শ্বসনিক অঙ্গাণু, মানে জীবদেহের শ্বসন কার্যাবলী সব কিছু মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। শ্বসনের 4টা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়ে থাকে, আর বাকি সবগুলাই হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াতে। সো মাইটোকন্ড্রিয়াতে যেহেতু শ্বসন হয়, শ্বসন কার্য হওয়ার জন্য অবশ্যই কিছু এনজাইম লাগবে, অবশ্যই এনজাইম লাগবে। এই এনজাইমগুলা অক্সিজমে থাকে। বুঝছো? আর যেহেতু শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন হয় এবং এই অক্সিজমগুলা অক্সিজেনের উপর কাজ করে, এই কারণে এটার নাম হচ্ছে অক্সিজম। বুঝছো? দেখো আমরা আরও পড়বো। অক্সিজমে উৎসেচকগুলো সাজানো থাকে। এই উৎসেচক ইংরেজি হচ্ছে এনজাইম। এনজাইম এনজাইম কি আশা করি তোমরা জানো। এনজাইম মানে হচ্ছে যে কোনো জৈবিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়, তাদেরকে এনজাইম বলা হয়। বুঝছো? এই অক্সিজম কিসের এনজাইম? শ্বসন করার জন্য এনজাইম। বুঝছো? ভিতরে থাকে ম্যাট্রিক্স বা ধাত্র। আবার একটু এই চিত্রটা তোমরা পরীক্ষা আঁকবা, একটু ক্লিয়ার করে আঁকছি দেখো। সরি, এটা পরীক্ষা আঁকবা, এটা কিন্তু মানে 2 মিনিট লাগবে আঁকতে। খুবই সিম্পল চিত্রটা। এরকমভাবে 3টা দাগ দিবা, 3টা বা 4টা, জাস্ট এভাবে একসাথে অ্যাড করে দিবা, অ্যাড করে দিবা। আর মাঝখানে ফোটা ফোটা দিবা, ফোটা ফোটা দিবা। ফোটা ফোটা মানে কি? অক্সিজেন। বুঝছো? এগুলো একটা মার্কিং করে দেবা। এটা হচ্ছে কি? ক্রিস্টি। এগুলো হচ্ছে কি? অক্সিজম। এটা বাহিরের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। বুঝছো? আর চিত্র দিবা মাইটোকন্ড্রিয়ন, কন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়ন। কেন? দেখো অন বা আম, আম, অন, এগুলো যদি বায়োলজিক্যাল শব্দের শেষে থাকে তাহলে সেটা একটা এক বছর নির্দেশ করে। যেহেতু আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকছি, কোষে কিন্তু অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। যেমন লিভার কোষে প্রায় 1000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে একটা কোষই। কেন? কারণ ওটা শক্তি বেশি প্রয়োজন হয়। বুঝছো? তো যেহেতু একটা আঁকলাম মাইটোকন্ড্রি অন, তো এই চিত্রটা অবশ্যই আঁকবা। বুঝছো? আর এই যে দেখো ম্যাট্রিক্স বা ধাত্র, ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স মানে হচ্ছে যে পদার্থের উপর সবগুলো উপাদান ভাসমান অবস্থায় থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। যেমন কোষের ম্যাট্রিক্স ছিল সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের সবগুলো অঙ্গাণু ভাসমান অবস্থায় ছিল। আর মাইটোকন্ড্রিয়ারও ম্যাট্রিক্স থাকে। এই যে ম্যাট্রিক্সের উপর অক্সিজেনগুলো থাকে। সো ম্যাট্রিক্স বলে এটাকে, ধাত্র বলে। আবার অনেক জায়গায় দেখবা বলবে হায়ালোপ্লাজম, সবগুলো একই জিনিস। বুঝছো? প্রত্যেকটা অঙ্গাণুরও কিন্তু ম্যাট্রিক্স থাকে।
তো ম্যাট্রিক্স শব্দটা একটা সার্বজনীন শব্দ, সব জায়গায় দেখবে ইউজ হচ্ছে, যেটাই সবগুলা অঙ্গাণু বা পদার্থ ভাসমান অবস্থায় থাকে তাকে ম্যাট্রিক্স বলে। বুঝছো, ভিতরে থাকে ম্যাট্রিক্স। এটাকে পড়াচ্ছিলাম যে জীবদের শ্বসন কার্যে অংশগ্রহণ করা এটার প্রধান কাজ। তো শ্বসন কি? শ্বসন মূলত অক্সিজেন ব্যবহার করে আমাদের শক্তি উৎপাদনের প্রক্রিয়া। তো যেহেতু মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয়, এই কারণে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদন কেন্দ্র, শক্তি ঘর বা পাওয়ার হাউস। বুঝছো? তো তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে শ্বসনের ধাপগুলা, নামগুলা লেখা আছে, কিছু কিছু ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু এগুলো মূলত অন্য একটা অধ্যায়ের পড়া। তো আমরা ওই অধ্যায়ে বিস্তারিত পড়বো, এখন জাস্ট নামগুলো খেয়াল রাখবা। ঠিক আছে? দেখো, মাইটোকন্ড্রিয়া সব জায়গায় থাকে না, প্রাককেন্দ্রিক কোষে থাকে না, এটা আমরা একটু আগেই পড়েছি। আর কিছু কিছু সুকেন্দ্রিক কোষও থাকে না। যেমন ধরো ট্রাইকোমোনাস, মনোসেরোমোনয়েডেস, নামগুলো একটু কঠিন, বাট একটু মুখস্থ রাখতে হবে। কিভাবে? দেখো, একটা ছন্দ আছে এটিএম। বুঝছো? এটিএম বায়োলজিক্যাল যে কোনো শব্দের সামনে যদি এ অথবা এ বা এন থাকে, সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। নেগেটিভ অর্থ মানে কি? মানে কিছু একটা নাই। বুঝছো? তার মানে এ মানে কি? নাই। কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক তেমন মনে রাখবা, ট্রাইকোমোনাস আর এমতে হচ্ছে মনোসেরোমোনয়েডেস। এগুলো একটু উচ্চারণ করবা, তাহলেই আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে? এটা এগুলো হচ্ছে প্রোটোজোয়া, এটা লাগবে না। দেখো, এই যে চিত্র আমরা যেটা আঁকলাম, তুমি এইভাবে আঁকতে পারো চাইলে। দেখো, ওইভাবে ইজি হয়, এভাবে আঁকা যায়। সেম প্রসেস, তিনটা করে দাগ দিবা, জাস্ট একটু অ্যাড করে দিবা। বুঝছো? সুন্দর হয় না যদিও, বাট এভাবে আঁকবা, দানা দানা দিবা। এটা মার্কিং করতে পারো। তো এই চিত্র রাখতে পারো, অথবা ওই চিত্র রাখতে পারো, আমি ওইটা আঁকছিলাম। তো মাইটোকন্ড্রিয়া থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবেই। তো অবশ্যই চিত্রগুলো আঁকবা এবং ভালো করে পড়বা। এই কারণে আমি এত বিস্তারিত মাইটোকন্ড্রিয়াটা পড়ালাম, কারণ এটা একটা 5 স্টার টপিক। ঠিক আছে? তো ওই চিত্রগুলো একটু খেয়াল রাখবা, দেখবা কেমন। আরও আমরা মানে এটা পড়া লাগবে, শ্বসন পড়বো আমরা, তখন মাইটোকন্ড্রিয়া লাগবেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আইটেক স্কুলের প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।